আর এই নেই 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 এর মধ্যে অর্থ হচ্ছে দলটাই নাই। জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে যদি আলোচনাটা শুরু করি, যেমনটি আসলে দুই দলের যদি বলি মুখপাত্রই বলছে যে কেউ বলছে কঠিন সময় আছে রাজনীতি, কেউ বলছে রাজনীতি তার আপন গতিতে চলছে। রাজনীতি কোথায় আছে? ধন্যবাদ আপনাকে। আমার দুজন সহ আলোচক টেলিভিশনটা তো অত্যন্ত পরিচিত মুখ, সেই সঙ্গে তারা রাজনীতিতেও বেশ বোদ্ধা মানুষ দুজনেই। তো গণমাধ্যম কর্মী হিসাবে আমার যেটা অবজারভেশন, রাজনীতির নিজস্ব গতি কখনোই ছিল না, কখনোই নেই, এখনও নেই। রাজনীতির গতিপথ সেটা ঠিক করেন রাজনীতিবিদরা। তারা যা রাজনীতিকে যেদিকে নেন রাজনীতিটা ওদিকে যায়, কিন্তু তারা মাঝ দিয়ে আবার রাজনীতি কঠিন অথবা নরম অথবা দুর্বল এগুলো তারা বলে থাকেন। তো বিএনপি মহাসচিব যেটা বলেছেন যে রাজনীতি এখন কঠিন সময় পার করছে, পাশাপাশি আরেকটু অংশ ছিল তার বক্তব্যে যে বিএনপিও এক কঠিন সময় পার করছে। আর এর জবাবে ক্ষমতাসীন দল থেকে সাধারণ সম্পাদক যেটা বলেছেন যে রাজনীতি কঠিন হয়ে গেছে বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য নয়। এই হচ্ছে কমপ্লিট বক্তব্যটা আমি যতটুকু পড়েছি। তো বিএনপির জন্য তো আসলেই কঠিন সময়। রাজনীতির লক্ষ্যবস্তু যখন ক্ষমতা হয় তখন বিএনপির জন্য আসলেই কঠিন সময়। তো আর ক্ষমতার প্রশ্নে ওই মঞ্জিলে যাওয়ার জন্য রাস্তা দুটা, একটা হচ্ছে হয় নির্বাচনের মাধ্যমে, আরেকটা হচ্ছে আন্দোলনের মাধ্যমে। তো যেহেতু সামনে কোনো নির্বাচন নাই, অর্থাৎ কোনো ক্ষমতা পরিবর্তনের বা রাজনীতিকে সহজ করার, অর্থাৎ আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে রাজনীতি এখন বেশ সুন্দর, বেশ সহজ, এবং রাজনীতি অত্যন্ত ভালো জিনিস। আর যেহেতু নির্বাচন নেই তাহলে বিকল্প পথ হচ্ছে আন্দোলন। কিন্তু আন্দোলনের ওই শক্তি বলেন, ওই সামর্থ্য বলেন বা ওই সক্ষমতা বলেন, সেটা বিএনপির নেই। সেটা প্রমাণিত, যেটা আওয়ামী লীগ থেকে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা গর্ব করে বলছেন যে বিএনপি রাজপথেও নেই, আন্দোলনেও নেই, আর সংসদতেও নেই। আর এই নেই 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 এর মধ্যে অর্থ হচ্ছে দলটাই নাই। তারা এরকমটা বোঝাতে চাচ্ছেন। আর সেটা বোঝাতে গিয়ে তারা কিছু উপমা ব্যবহার করেন, কখনো বলেন মাজা ভাঙ্গা, কখনো বলেন পা ভাঙ্গা, এসব বলেন। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে রাজনীতির প্রতি দু দল থেকে যেরকম বিশ্লেষণ আছে যার যার সুবিধা অনুযায়ী, কিন্তু সাধারণ মানুষ রাজনীতি নিয়ে কি মনে করে সেই ক্ষেত্রে আপনি সামাজিকভাবে দেখেন বিভিন্ন জায়গায় রাজনীতি অনেকটা নিষিদ্ধ জিনিসের মতো। আবার নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশি থাকে বরাবরই। আপনি যদি স্থানীয় পর্যায়ে যান বিভিন্ন জায়গায় দেখবেন বাদকে বাদ শহরাঞ্চলেও একটা কথা জিজ্ঞাসা করলে বলে, আগেই বলে দেয় যে তুই কিন্তু রাজনীতি করবি না, কথাটা ঠিক করে বল। অর্থাৎ রাজনীতিকে কিন্তু একটা বাজে জিনিস হিসাবে ট্রিট করে ফেলছে। এটা দুর্ভাগ্যজনক রাজনীতিবিদদের জন্য। দ্বিতীয়ত আসেন আপনি বিভিন্ন স্কুল কলেজে যখন ভর্তি মৌসুম আসে অথবা রেজাল্ট হয়, দেখবেন একটা কথা খুব প্রচারিত হয় যে আমাদের এই কলেজটা অথবা আমাদের এই স্কুলটা শতভাগ রাজনীতিমুক্ত। এটা কিন্তু রাজনীতিবিদরা কিভাবে দেখবেন এটা তাদের বিষয়, তাদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য অথবা অবজ্ঞা কিনা। সেই ক্ষেত্রে এক বাক্যটা শেষ করা যায় আমাদের প্রবীণ নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের একটা বক্তব্য দিয়ে। তিনি যেটা বলেন যে রাজনীতির মধ্যে এখন ব্যাপক পলিটিক্স ঢুকে গেছে। তামাশা করতে গিয়ে বলছেন বা রসিকতা করতে গিয়ে বলছেন, কিন্তু এক নিষ্ঠুরতা আবার এক বাস্তবতা। তো এরকম একটা পরিস্থিতিতে রাজনীতিকরা যদি নিজেদের ওজনটুকু ঠিক রাখেন, নিজেদের কথাবার্তা আচরণ চাল চলন যদি ঠিক রাখেন, না রাখলে একটা বাজে পরিস্থিতি যাচ্ছে। উদাহরণ হিসাবে বলি আনার সাহেবের কথা। একজন রাজনীতিক, তিনি প্রথমত একজন রাজনীতিক, তারপরে একজন সংসদ সদস্য, তাও আবার একবার নয়, দুইবার নয়, তিনবার। তার মানে তিনি একজন জননেতা বলতে যেটা বোঝায় ঠিক সেটাই। আবার সাংবিধানিক প্রিভিলেজ হচ্ছে শুধু ওনার নাম যে আমি আনার বলেছি এটা ঠিক করে নিই, আগে কিন্তু একটু মাননীয় বলতে হয়। আর মহোদয় মহাশয় এগুলো তো আমরা বলিয়ে। আবার ভক্তির মাত্রা দেখাতে গিয়ে কেউ কেউ পারলে মহামান্য বলে ফেলেন। এটা কিন্তু এক ধরনের সম্মান। কিন্তু সম্মানের জায়গাটা বর্তমানে কোথায় আছে? যেহেতু রাজনীতি কোন পথে আপনি বলছেন, আমাদের এই সম্মানের জায়গাটায় বর্তমানে একজন এমপি আছেন বিদেশের একটা কারাগারে। মামলা কিন্তু স্বর্ণ, হুন্ডি এসব। তো ভাগ্য ভালো ওনার লাশ হয়নি। আবার বিদেশের মাটিতে আমাদের একজন মাননীয় লাশ পড়েছে, সেটাও কিন্তু যদিও তিনি বলেছেন তিনি চিকিৎসার্থে গেছেন, তারা বলার সময় এটাই বলেন। তো মানুষ কিন্তু রাজনীতিকদের অসুখ বিসুখ নিয়েও এখন সন্দেহ করে। এসেছে কিন্তু চোরাচালানের অভিযোগ। হ্যাঁ, তো কিন্তু বলে গেছেন তিনি চিকিৎসার্থে গেছেন।
পরবর্তীতে যখন একের পর এক ঘটনা আসলো, দেখা গেল যে তাকে পাওয়া গেছে বা দেখা গেছে, অথবা লাশের যে বর্ণনা দেয়া হচ্ছে সেটা হচ্ছে একজন স্বর্ণ চোরা কারবারের বাসায়। তো ওখানে কোন চিকিৎসাটা হয়? সাধারণ মানুষেরও কিন্তু প্রশ্ন যে উনি যে কয়েক মাস পর পরে চিকিৎসা নিতে যান, ওনার অসুখটা কি? আবার ওনার সাথে যে ৫-৬ জন গেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারাও চিকিৎসার্থে যান, চিকিৎসার কথা বলে যান। তো এই যে রাজনীতির এই চিকিৎসা শব্দটা তাদের এই চোরা কারবারের সাথে, স্বর্ণ চোরা চালানোর সাথে, হুন্ডির সাথে আসে, এটা তাদের জন্য সম্মানের এখানেও না। কিন্তু জনাব মোস্তফা কামাল একটা প্রশ্ন আসে যে রাজনীতিটা আমরা কাদের হাতে তুলে দিচ্ছি, আর রাজনৈতিক যে ব্যবস্থাপনার কথা বলি সেটি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা।